আলহামদুলিল্লাহ আমরা আজকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতেছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের। প্রথমেই তোমাদেরকে সুস্বাগতম উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে। আমি ডক্টর আ.ন.ম. আল মামুন চৌধুরী, অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি তোমাদের আজকে উদ্ভিদ বিজ্ঞানের কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে একটু বলে নেই, এই কোভিড-19 এই সময়ে তোমরা সবাই ঘরে আসো, যেটা কলেজে এসে আমাদের প্রথম ক্লাস হওয়ার কথা ছিল, আমাদের সাথে তোমাদের শেয়ার করার কথা ছিল। তবুও অন্যান্য কলেজের নয়, রাজশাহী কলেজ বরাবর তোমাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করে আমাদের অধ্যক্ষ মহোদয়। আমরা সেই আলোকে তোমাদেরকে ফার্স্ট ইয়ারের রুটিন দেওয়া হয়েছে, সে অনুযায়ী তোমরা রেগুলার ক্লাস করবে। আমি তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম চ্যাপ্টার আজকে শুরু করব। তো আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, আমরা কতগুলো জিনিস, বেসিক জিনিস তোমাদের আলোচনা করব। তোমরা সবসময় কোষের গঠন বিভিন্ন আলোচনা করো। তো তোমাদেরকে প্রথম ক্লাসেই যদি বলা হয়, বলো তো কোষ কাকে বলে, কোষের সংজ্ঞা কি, এগুলো আমরা জানার আগে আমরা এই বায়োলজি সাবজেক্টের ইতিহাস আমরা জেনে নেব। আর তোমাদেরকে একটু বলে নিই, আমরা যে পড়াশোনাটা করব, কোষের গঠন, বিভিন্ন অর্গানিজম আলোচনা করব, এই আলোচনাগুলো আমরা এমনভাবে করব যেন তোমরা নিজেরা বানাতে পারো। তো শিক্ষার্থীরা আসো, আমরা প্রথমে আজকে শুরু করি কোষ ও কোষের গঠন নিয়ে। Cell and its structure. তো শিক্ষার্থীরা এই সেল এন্ড ইটস স্ট্রাকচার আলোচনা করতে গিয়ে আমরা একটু ইতিহাস দেখব, যে এগুলো কোষ কবে আবিষ্কার হলো, কে আবিষ্কার করলো, কিভাবে আবিষ্কার হলো। এই ঘটনাগুলো যদি আমরা একটু করে দেখে যাই, তাহলে আমরা এখানে তোমাদের ভালো লাগবে। দেখো, আমি তোমাদেরকে একটা নদীর ছবি দেখাচ্ছি, রিভার অফ রাইন ইন জার্মানি। এই জার্মান নদীর তীরে একজন লোক বাস করত। আমরা সেই ১৬শ শতাব্দীতে আমরা চলে গেলাম। আমরা দেখি ১৬শ শতাব্দীতে জার্মান নদীর তীরে একজন লোক বাস করত। এদেরকে বলা হতো হার্বালিস্ট। শব্দটা আসছে হার্ব থেকে, শব্দটা এসছে হার্ব থেকে। হার্ব মানে ছোট ছোট গাছ বা গুল্ম। এই নদীর তীরে যে লোকগুলো বাস করত, এদেরকে বলা হতো হার্বালিস্ট। এদের একটা অদ্ভুত ধারণা ছিল, যে কোন গাছের পাতা যদি এরকম হার্ট শেপেড হতো, আমরা ধরে নিই হার্ট শেপেড হতো, তাদের একটা ধারণা ছিল যে এই গাছের পাতা অথবা এই গাছের বাকল বা এই গাছের ছাল থেকে হার্টের নিশ্চয়ই অসুখ হয়। তা আমরা এইভাবে আমরা প্রাচীন যুগ থেকে দেখে আসছি যে তুলসী, হাড়বাকস থেকে শুরু করে এরকম নানা জাতীয় উদ্ভিদ, অর্জুনের ছাল দিয়ে আমরা যে হার্টের ডিজিজের ট্রিটমেন্ট করি। তুলসী পাতা দিয়ে কফের, বাসক পাতা দিয়ে কফের, হলুদ, আবার কোথাও কেটে গেলে গাঁদা ফুলের পাতা দিয়ে আমরা সেই জায়গাটায় ট্রিটমেন্ট করি। তো এই যে জার্মান নদীর তীরে যে হার্বালিস্টরা বাস করতো, এদেরকে বলতে হার্বালিস্ট। এদের অদ্ভুত ধারণা ছিল যে গাছের পাতা এরকম হার্ট শেপের, তাদের ধারণা ছিল নিশ্চয়ই হৃৎপিণ্ডের কোনো কাজে লাগে। আবার আমরা জানি কতগুলো হাড়জোড়া গাছ নিয়ে তাদের এমন একটা ধারণা ছিল যে হাড়জোড়া গাছের এইটা যদি কোথাও হাড় ভেঙে যায়, তাহলে সেটা যদি জোড়া দেওয়া যায়, তাহলে হাড়টা জোড়া লেগে যায়। এরকম একটা তাদের অদ্ভুত ধারণা ছিল। এইখান থেকে এই যে হার্বালিস্টরা, এরা যে গাছগুলো দিয়ে ট্রিটমেন্ট শুরু করলো, সেই প্রাচীন যুগের মানুষেরা এরা করলো কি, এই গাছগুলো যেগুলো মানুষের উপকারে আসতেছে, তাদেরকে কি করলেন উনি? তাদেরকে সেই যুগের মানুষেরা সেই একটা এরকম সেই হাতে বানানো কাগজের উপরে সেই গাছগুলোর কিছু অংশ অথবা সম্পূর্ণ অংশ এভাবে সেটি দিয়ে শুকিয়ে সুতা দিয়ে অথবা আঠা দিয়ে লেগে রাখতেন। এবং আরেকটা জায়গায় সেই গাছের স্থানীয় নাম, এর পাতার কি কাজ, কাণ্ডের কি কাজ, মূলের কি কাজ, ফলের কি কাজ, রস থেকে কি হয়, লেখা শুরু করলো। এই যে শুরু করলো আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের আমাদের গোড়াপত্তন, বায়োলজিক্যাল সায়েন্সের
গোড়াপত্তন। তাহলে আমরা এই রাইন নদী তীরে যে মানুষগুলো হার্ব দিয়ে বিভিন্ন ট্রিটমেন্ট শুরু করলো, তাদেরকে হার্বালি বলো, এরা এইভাবে বায়োলজির প্রথম গোড়াপত্তন করলো। এটা হচ্ছে 1600 শতকের দিকে। তারা কিভাবে, আমরা এখানে দেখে নিই তারা কিভাবে এই কাজগুলো করত। আমরা এখানে দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ হার্বালিজম। দেখা গেল এখানে দেখো কাগজের উপরে বিভিন্ন গাছগুলোর দিয়ে কাগজটাকে আটকে রেখেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে আমরা এখানে আরো কাজ, হাউ টু মেক হার্বেরিয়াম সুইডিশ মিউজিয়াম। আমরা সবচেয়ে ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা সুইডিশ মিউজিয়ামের, যেখানে হার্বেরিয়াম গুলো সাজানো আছে। আমরা এদিকে বাম দিকে একটা পাতার প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন গাছের অংশগুলো হার্বেরিয়াম করে রাখা হয়েছে। এখানে হার্বেরিয়ামের অনেক অংশ। এই ঘরে বিভিন্ন পৃথিবীর যত গাছ আছে হার্বেরিয়ামের সমস্ত গাছের নমুনা এখানে পাওয়া যায়। এই একজন মহিলা হার্বেরিয়াম কিভাবে করে সে কাজ করতে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এইভাবে প্রথম আমাদের বায়োলজির গোড়াপত্তন আমরা দেখতে পাচ্ছি। এবং সেই যুগে তারা বিভিন্ন গাছ থেকে কিভাবে ওষুধপত্র এক্সট্রাক্ট করে বের করতো, সেভাবে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বোতলের মধ্যে গাছের রস নিয়ে, এই যে বিভিন্ন গুল্ম নিয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো টেস্ট টিউবের মধ্যে এই গাছগুলো নেওয়া হয়েছে। এবারে আমরা আসি মাইক্রোস্কোপ কিভাবে আবিষ্কার হলো, সেটার দিকে চলে আসি। আমরা মাইক্রোস্কোপ কিভাবে আবিষ্কার হলো, আমরা এখানে ছবিতে দেখো, আমি ছবিতে তোমাদেরকে কতগুলো চশমার দোকান দেখাচ্ছি এবং একজন ভদ্রলোক চশমা প্রেসক্রাইব অনুযায়ী চশমা তৈরি করার জন্য দাঁড়িয়ে আছে। এখানে আমরা চশমার দোকান কেন দেখাচ্ছি, এখানে হল্যান্ডে দুই ভাই, সেই 530 সাল থেকে শুরু করে হল্যান্ডের দুই ভাই জে জনসন আর জেড জনসন, এরা করলো কি, এই চশমা দিয়ে, এই চশমার লেন্স দিয়ে যেমন মানুষ পরিষ্কার দেখে, এদের একটা অদ্ভুত ধারণা হলো, তো নিশ্চয়ই এটা দিয়ে কিছু একটা করা যেতে পারে। এই হল্যান্ডে দুই ভাই জে জনসন ও জেড জনসন চশমার বড় বড় মোটা মোটা কাঁচ দিয়ে তারা প্রথম তৈরি করলো। কি তৈরি করলো? মাইক্রোস্কোপ। আমরা এই মাইক্রোস্কোপটা জানি, সবাই জানি। রবার্ট হুক 1665 সালে এই মাইক্রোস্কোপটা দিয়ে, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এই মাইক্রোস্কোপ দিয়ে উনি কি করলেন, উনি প্রথমে কর্ক কেটে কতগুলো মৌচাকের মতো ঘর দেখতে পেলেন। আমরা এটা দেখতে পাচ্ছি যে প্রথম রবার্ট হুকের এই মাইক্রোস্কোপটা। আমরা এখানে রবার্ট হুকের ছবি দেখাচ্ছি যে 1965 সালে রবার্ট হুক প্রডিউস এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ হলো বক্সেস অফ দ্য নেম উইথ সেল। উনি প্রথম এই নরমাল মাইক্রোস্কোপ দিয়ে, ওনার হাতের কাছে ছিল, বলতে উনি বলছেন নিজে, আমার হাতের কাছে ছিল একটা শার্প ছুরি বা নাইফ, এইটা দিয়ে উনি এইটাকে কাটলেন। কাটার পরে উনি এরকম ছোট ছোট বক্স দেখতে পেলেন এবং উনি অবাক হয়ে গেলেন, ওয়াও, হোয়াট ইজ দিস। তখন ছিল ল্যাটিন ভাষা, তখন এটাকে উনি নাম দিলেন সেলুলা। পরবর্তীতে ইংলিশে এটাকে বলা হচ্ছে সেল, বাংলায় আমরা যাকে বলি কোষ। তাহলে শিক্ষার্থীরা, আমরা বায়োলজির প্রথম যে গোড়াপত্তন তোমরা জানো, প্রত্যেকটা জিনিসের গোড়াপত্তন। তোমাদের পকেটে এখন স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, অথচ এই ফোনটা কিন্তু একদিন আমাদের ছিল না। আমরা টিএনটির সাথে আমরা যেতাম, দু একটা লাইন পাওয়া প্রচন্ড কষ্ট হয়ে যেত। এখন তোমাদের পকেটে যে অ্যান্ড্রয়েড মোবাইল, এই অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় আমরা সবার সাথে যোগাযোগ করতে পারতেছি। শুধু যোগাযোগ না, ভিডিও আদান প্রদান, টেক্সট আদান প্রদান, ভয়েস আদান প্রদান, সব কিছু আমরা ইজিতে করতে পারতেছি। তাহলে এই যে প্রথমে যে তৈরি করলো, সেই হবে তার পাইনিয়ারটা বলবো আমরা। এখানে যে জে জনসন আর জেড জনসনের তৈরি যে মাইক্রোস্কোপ 1665 সালে রবার্ট হুক, উনি এই মাইক্রোস্কোপ, নরমালে যে মাইক্রোস্কোপ আমরা দেখাচ্ছি এখানে, আমরা যে এই মাইক্রোস্কোপের ছবি এখানে দেখালাম, এই মাইক্রোস্কোপের মাধ্যমে উনি প্রথম এইভাবে কোষ, একটা শুকনা কোষের মধ্যে উনি প্রথমে শুধু কতগুলো ঘর দেখতে পান, মৌচাকের মতো কতগুলো ঘর দেখতে পান, উনি অবাক হয়ে যান এবং এটার নাম দেন সেলুলা। পরবর্তীতে আমরা ইংলিশে বলি এটাকে সেল, আর বাংলায় আমরা এটা আসলো কোষ। এখন শিক্ষার্থীরা, তাহলে আমরা 1600 সালে শুরু করলাম, এবারে 1665 সালে আমরা কি হলো, আমাদের কোষ আবিষ্কার হয়ে গেল। উনি প্রথমেই কোষের একটা সংজ্ঞা দেন। কি সংজ্ঞা? প্রথম সংজ্ঞা, পৃথিবীর প্রথম সংজ্ঞা হলো কোষের যে সংজ্ঞাটা, উনি বললেন সেল ইজ দ্য ইউনিট অফ লাইফ। সেল ইজ দ্য ইউনিট অফ লাইফ। শিক্ষার্থীরা, তোমাদেরকে
একটা জিনিস আমি এখানে বারবার দেখাবো, তোমরা যখন আমাদের ক্লাস করবে, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সের ক্লাস করবে, সাথে সাথে একটা খাতা কলম পেন্সিলে তোমরা বসে যাবে। আমরা যা করব, কিভাবে ছবি আঁকি, কিভাবে এগুলো ড্রয়িং করি, তোমরা এগুলো ভালো করে দেখবে। তাহলে সেল ইজ দ্য ইউনিট অফ লাইফ। আমরা এখানে কি পেলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি সেল হচ্ছে কোষ, ইউনিট হচ্ছে একক, লাইফ হচ্ছে জীবন। তার মানে বোঝা গেল কোষ হচ্ছে জীবনের একক। শিক্ষার্থীরা তোমরা প্রায় শুনে থাকবে, স্কুল থেকে তোমরা শুনে আসতেছো যে আমরা এই একটা বিল্ডিং তৈরি করি, একটা একটা করে ইট দিয়ে যেমন বিল্ডিং তৈরি করি, ঠিক তেমনি ভাবে প্রতিটা কোষ দিয়ে আমাদের এই শরীরটা গঠিত। আমাদের বাবার কাছ থেকে আমরা পেয়েছি শুক্রাণু, মার কাছ থেকে পেয়েছি আমরা ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু মিলে প্রথমে জাইগোট, একটা সেল ছিল। এখন দেখো আমাদের শরীরের মধ্যে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন সেল। তাহলে প্রথমে যদি আমি কোষ নিয়ে আলোচনা করি, কোষ সম্পর্কে যদি ভালো করে জানি, তাহলে টোটাল বডি সম্পর্কে আমার আলোচনা করতে, জানতে, বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে কি পেলাম? বায়োলজিক্যাল সায়েন্সে আমরা প্রথমে শুরু করেছিলাম 16শ শতাব্দী, তারপরে 1665, এরপরে আমরা এক লাফে চলে যাব 1838, প্রায় 200 বছর। এখানে প্রায় 200 বছর গ্যাপ থাকবে। আচ্ছা, একটু বলে নিই, তাহলে কোষ হচ্ছে জীবনের একক। আমরা যেটা বাংলায় বলি কোষ হচ্ছে জীবনের একক। এরপর আরো কিছু কাল গেল, মাইক্রোস্কোপ প্রচন্ডভাবে ডেভেলপ হওয়া শুরু করলো। 1838 সালে এসে আমরা মডার্ন মাইক্রোস্কোপের কনসেপ্টটা এখানে পাই। এখানে আমরা দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে খেয়াল করো যে এটা হচ্ছে রবার্ট হুকের সেই হল্যান্ডবাসী দুইজন ভাই, জে জনসন আর জেড জনসন, তাদের তৈরি মাইক্রোস্কোপ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মডার্ন মাইক্রোস্কোপ। এটা তোমরা যদি রাজশাহী কলেজে আসো বা বিভিন্ন কলেজে, তোমরা বড় বড় কলেজে বা সব কলেজে এই ধরনের মাইক্রোস্কোপ, এটা আমরা দেখাচ্ছি একটা বাইনোকুলার মাইক্রোস্কোপ। আমরা যদি ল্যাবরেটরিতে সবসময় ইউনিকুলার মাইক্রোস্কোপ ইউজ করি, এবং ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ আছে, দুইটাতে দেখা আর একটাতে ছবি তোলা, ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ দেখতে পাবো। এরপরে দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে ইলেকট্রন মাইক্রোস্কোপ, অর্থাৎ কয়েক হাজার গুণ বড় দেখা যাবে একটা ইউনিটকে, সেটাই আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে আমরা মাইক্রোস্কোপের জগতে আমরা প্রথম যে মাইক্রোস্কোপ, এটাকে আমরা সবচেয়ে বেশি সম্মান করব, কারণ এটা হচ্ছে পাইনিয়ার, প্রথম মাইক্রোস্কোপ। এরপরে এই এখন মডার্ন যুগের যে মাইক্রোস্কোপ আমরা ল্যাবরেটরি ইউজ করি, মোটামুটি এটা একটা মডার্ন মাইক্রোস্কোপ। এরপরে আরো সূক্ষ্ম জিনিস দেখার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তোমরা দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে আমরা এই যে 1665 সালে রবার্ট হুক এই মাইক্রোস্কোপ দিয়ে, নরমাল মাইক্রোস্কোপ দিয়ে উনি কোষ প্রত্যক্ষ করলেন। এরপরে 1838 সালে মাইক্রোস্কোপ দিয়ে অবশ্যই উনি অনেক বেশি বেশি সবাই আরো আমরা দেখতে পাচ্ছি এটা। এই জন্য কোষের সংজ্ঞাটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। আমরা কোষের যদি সংজ্ঞাতে যাই, তাহলে আমরা কি দেখব? আমরা এখানে দেখতে পাচ্ছি কোষ হচ্ছে এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত অর্ধবেদ্য পর্দা অবলিক মেমব্রেন দ্বারা বেষ্টিত আত্মপ্রজননশীল সজীব প্রোটোপ্লাজমের পিণ্ড, যা জীবদের গঠন ও কাজের একক। আমরা যদি এটা ইংলিশে বলি, সেল ইজ এ পিস অফ ওয়ান অর মোর নিউক্লিয়াস বেসড সেলফ রেপ্লিকেটেড ফ্রেশ প্রোটোপ্লাজম structure surrounded by semi-permeable membrane that is structural and functional life. শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই সংজ্ঞা কিভাবে লিখতে হয়, সংজ্ঞা কিভাবে বানাতে হয়, সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো পড়া মুখস্থ করে রাখতে হবে না, আমরা শুধু বানানো শেখাবো তোমাদের। বেসিক কিভাবে একটা কোষের সংজ্ঞা বানাতে হয় সেটা আমরা দেখব। কিভাবে কোষের বিভিন্ন অর্গানেলিজ, আমরা যে কোষের যে বিভিন্ন অর্গানেলিজ দেখতে পাচ্ছি, এই কোষের মধ্যে যে নিউক্লিয়াস, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, এটসেট্রা এটসেট্রা, এই সংজ্ঞাগুলো বানানো তোমাদেরকে আমি শেখাবো। তোমরা একটু খাতা কলম নিয়ে আমার সাথে যোগ হয়ে যাও, দেখবে কত মজা করে আমরা এই সাবজেক্টটা আমরা খুব ইজিতে তোমাদেরকে আমরা পড়িয়ে শেষ করবো ইনশাল্লাহ। তো এবারে আমরা কোষের যে সংজ্ঞাটা আমি বললাম, এই কোষের সংজ্ঞাটা কিভাবে বানানো যায় সেটা আমরা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো। তোমরা আমার সাথে সাথে তোমরাও লিখতে শুরু করো। কোষের সংজ্ঞা, এই যে আমরা কোষে বলতেছি, আমরা এগুলো আমরা নিজেরা বানাতে পারবো। কোষের সংজ্ঞাটা দেখি আমরা কোষের সংজ্ঞা কিভাবে বানানো যায়। আমরা কোষের সংজ্ঞা বানানোর জন্য যে আমার কতগুলো আইটেম লাগবে সেটা আমরা প্রথমে আমরা এখানে লিখে নিই। এক নাম্বার হচ্ছে নিউক্লিয়াস, দুই নাম্বার
আমার সাথে তোমরাও লিখতে শুরু করো। দেখবে আত্মপ্রজননশীল, প্রোটোপ্লাজম, গঠন, কাজ। তো শিক্ষার্থীরা তোমরা কিভাবে ছবি আঁকবে আমি তোমাদের খুব ইজিতে কিভাবে ছবি আঁকানো যায় সেটা তোমাদেরকে একটু দেখে নেই। এরপরে আমরা এই কোষের যে সংজ্ঞা লেখা কিভাবে সংজ্ঞা বানাতে হয়, সংজ্ঞা আমাদের মুখস্থ। আমি তোমাদেরকে যদি ক্লাসে যখন জিজ্ঞেস করি বলো তো কোষের সংজ্ঞা কি, তোমরা কি বলো? কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজে রাখো। আমাদের এই এসএসসি লেভেলে এসে বড় লেভেলে এসে এত ছোট সংজ্ঞা দিলে চলবে না। হ্যাঁ, ওটাও চলবে, তবে আমাদের ডিটেলস লিখতে হবে। তো কোষের আগে আমরা কিভাবে ছবি আঁকতে হয় সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কত সহজে একটা কোষের ছবি আঁকানো যায়। তুমি যদি একটু কালার একটা পেন্সিল নাও, প্রথমে আমরা কোষের দেখো আউটলাইন দিলাম একটা। আমরা প্রথমে ধরে নাও এটা মধ্যপর্দা, এটা মধ্যপর্দা দিয়ে দিলাম আমরা। এরপরে দেখে নাও আমরা কিভাবে খুব সহজে সাবলীল গতিতে একটা কোষের ছবি আমরা আঁকতে পারি খুব ইজিতে। আমরা কোষের ছবি আঁকছি, তোমরা দেখতে পাচ্ছ কত সহজে একটা কোষের আউটলাইন হয়ে গেল। শিক্ষার্থীরা তোমরা জানো যে বাইরের এইটা হচ্ছে সেল ওয়াল বা কোষপ্রাচীর, এটা হচ্ছে মিডল ল্যামেলা বা মধ্যপর্দা, মধ্যপর্দা। তাহলে এটা আমরা সবগুলো যদি বাংলায় লিখি তাহলে আমরা এটা লিখবো কোষপ্রাচীর। তো শিক্ষার্থী একটা খেয়াল করো, এখানে একটা কোষ আছে, এখানে একটা, এই প্রাচীরটা এই কোষের ভিতরে, তাহলে এটাও কোষ প্রাচীর, দুটোই কোষ প্রাচীর হয়ে গেল আমরা। এরপরে আমরা এখানে দিলাম নিউক্লিয়াস, দিস ইজ নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে আমরা নিউক্লিয়াস, আমরা ক্রোমাটিন জারিকা বা ক্রোমোজোমগুলোকে লাল দিয়ে আঁকানোর চেষ্টা করলাম একটু। এরপরে শিক্ষার্থীরা দেখে নাও আমরা প্রথমে ভ্যাকুলটা এঁকে নেব। কেন? তোমরা জানো যে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেক বড়, এই কোষ গহ্বরটা অনেক বড় কারণে আমরা নিউক্লিয়াসের এক পাশে চলে যাই। এরপরে আমরা এখানে দিয়ে দেই এন্ডোপ্লাজম রেটিকুলাম, যেটাকে আমরা অমসৃণ বলি, কারণ এর গায়ে থাকবে অসংখ্য রাইবোজোম। আমরা রাইবোজোম আলাদা করেও দিয়ে দেব। আবার এন্ডোপ্লাজম রেটিকুলাম আবার কতগুলো আছে মসৃণ, সেটা আমরা দিয়ে দিলাম। আর এখানে আমরা দিয়ে দিলাম গোলগি বস্তু বা গোলগি অ্যাপারেটাস বা গোলগি কমপ্লেক্স। বিজ্ঞানী ক্যামিলিও গোলগি এটাকে আবিষ্কার করেছেন, এই জন্য এর নাম গোলগি বস্তু বা গোলগি বস্তু। আমরা বাংলায় যদি লিখি এটা গোলগি বস্তু। আমরা এখানে একটা প্লাস্টিডের ছবি আঁকি জাস্ট আপাতত, পরে ওগুলো আমরা ডিটেলস পড়াবো। প্লাস্টিড, দিস ইজ লাইসোজোম, তাহলে এটা হচ্ছে লাইসোজোম, দিস ইজ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। এখানে আমরা একটা মাইটোকন্ড্রিয়ান আঁকলাম, দিস ইজ মাইটোকন্ড্রিয়ন এটসেট্রা। আমরা আর কিছু আঁকছি না। শিক্ষার্থীরা কত সহজে একটা কোষের ছবি আঁকানো যায় আমরা তোমাদের দেখাবো আজকে। এই কোর্স থেকে কিচ্ছু না জেনে কিভাবে সংজ্ঞাটা বানানো যায় এটা আমরা আজকে প্র্যাকটিস করাবো তোমাদের। সংজ্ঞা বানানোর জন্য দেখো তোমাদের ডান দিকে আমি কতগুলো আইটেম লিখছি। নিউক্লিয়াস, প্রথমে প্রশ্ন দেখো, আমি যখন কোষের সংজ্ঞাতে চলে গেছিলাম এখানে একটু খেয়াল করো তোমরা। কোষ হচ্ছে এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত, কিন্তু মজার ব্যাপার হলো নিউক্লিয়াসকে আমরা এত প্রাধান্য কেন দিচ্ছি? নিউক্লিয়াসকে আমরা প্রাধান্য দিচ্ছি এই কারণে, তোমরা দেখো আমি শিক্ষার্থীকে ক্লাসে প্রায় বলে থাকি যে এই বলতো শিক্ষার্থীরা তুমি কলেজে ঢোকার আগে কি দেখলে? একজন শিক্ষার্থী বললো, স্যার আমি কলেজে ঢোকা একটা ভিক্ষুক ভিক্ষা করছে, তার দুটো হাত নেই কিন্তু সে জীবিত। আরেকজন বলছে, স্যার দুটো পা নেই, সে ভিক্ষা করছে। আরেকজন বলছে, স্যার একজনের চোখ নেই, সে ভিক্ষা করতেছে। ভিক্ষুককে দেখে বললো। আমি যদি বলি যে আমি বললাম যে আমি দেখে আসলাম কলেজের গেটে একজন ভিক্ষুক ভিক্ষা করছে কিন্তু তার মাথাটাই নেই, বাকি সব আছে, তোমরা সবাই হো হো করে হেসে ফেলবে যে স্যার
পা না থাকতে পারে, হাত না থাকতে পারে, চোখ না থাকতে পারে, কানে না শুনতে পারে, কিন্তু মাথা ছাড়া কোনো জীবিত মানুষ হতে পারে না। ঠিক তেমনি ভাবে আমাদের কোষ হতে হলে নিউক্লিয়াস থাকতেই হবে, হয় আদি নিউক্লিয়াস হোক আর প্রতি নিউক্লিয়াস হোক, আদি নিউক্লিয়াস হোক আর প্রকৃত নিউক্লিয়াস হোক, নিউক্লিয়াস থাকতে হবে। সেই জন্য কোষ হতে হলে আমাদের নিউক্লিয়াস মাস। সেই জন্য আমরা সংজ্ঞাতে লিখে দিলাম এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত। নাম্বার 1। নাম্বার 2, আমরা দেখে নাও এখানে দুই ধরনের লিখছি আমরা এখানে, একটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা আর একটা হচ্ছে মেমব্রেন। আমরা এখানে তোমাদের স্লাইডে আমরা এখানে দেখাবো, দেখে নাও একটু স্লাইডে আমরা দেখাবো। এখানে দেখো দুটো কোষের ছবি দেওয়া আছে, বাম দিকেরটা হলো একটা হচ্ছে উদ্ভিদ কোষের ছবি, আর একটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। তোমরা জানো খুব ভালো করে যে উদ্ভিদ কোষে কোষপ্রাচী থাকে আর প্রাণী কোষে কোষপ্রাচী থাকে না, কি থাকে? মেমব্রেন থাকে। সেই জন্য যে কোনো একটা কোষ হতে হলে, আমরা তো বলিনি আমরা উদ্ভিদ কোষের সংজ্ঞা বলছি, আমরা তো বলিনি আমরা প্রাণী কোষের সংজ্ঞা বলছি, আমরা কমন একটা সংজ্ঞা বলছি কোষের সংজ্ঞা। তাহলে আমরা উদ্ভিদ কোষ যদি হয় সেখানে থাকবে অর্ধবেদ্য পর্দা, আমরা যেটাকে ইংলিশে বলি সেমি পারমিয়েবল মেমব্রেন, আর প্রাণী কোষের মধ্যে কি থাকে? মেমব্রেন। তাহলে আমরা দুটোই লিখবো আমরা যে কোষ হচ্ছে এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত। এক বা একাধিক বলার এটার কারণটা কি সেটা তোমরা জানো যে আমাদের যারা প্রকৃত কোষ রয়েছে, আমরা যারা হায়ার প্ল্যান্টস বা অ্যানিমেল দেখি, আমরা এখানে আমরা সাধারণত একটা কোষে দেখি, তবে অনেক নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী আছে যেখানে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। সেই জন্য আমরা এখানে প্রথমে বলে নিলাম কোষ হচ্ছে এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত। তাহলে একটা হয়ে গেল। নাম্বার 2, উদ্ভিদ কোষের মধ্যে থাকে অর্ধবেদ্য পর্দা আর প্রাণী কোষের মধ্যে থাকে হচ্ছে মেমব্রেন। তাহলে আমরা কি বলবো? কোষ হচ্ছে এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত, অর্ধবেদ্য পর্দা অথবা মেমব্রেন দ্বারা বেষ্টিত। আমরা দুটো পয়েন্ট আমাদের হয়ে গেল কোষের সংজ্ঞা। এরপরে দেখো আমি এখানে লিখলাম আত্মপ্রজননশীল। এটা কি জিনিস আমরা দেখে নিই ভালো করে। আত্মপ্রজননশীল তোমরা খুব ভালো করে জানো যে একটু আগে আমি বললাম যে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলনে অথবা একটা পরাগরেণু আর একটা ডিম্বাণু মিলনে যে জাইগোট সৃষ্টি হয়, এই জাইগোট থেকে তৈরি হয় বিশাল একটা বট গাছ, বিশাল একটা আম গাছ, বড় বড় গাছ। আমাদের মতো শারীরিক শরীরযুক্ত একটা বড় বড় প্রাণী এবং হাতি দেখো বড় বড়, কিন্তু প্রথমে কি ছিল? একটাই কোষ ছিল। তাহলে আত্মপ্রজননশীল তার মানে বোঝা গেল প্রতিটা কোষের, উদ্ভিদ কোষ হোক আর প্রাণী কোষ হোক, তাদের কি থাকে? একসময় তাদের বিভাজন হওয়ার ক্ষমতা থাকে, অর্থাৎ আত্মপ্রজনন, সেলফ রেপ্লিকেট, সে আত্মপ্রজননশীল। একটা কোষ থেকে শত শত কোষ তৈরি হতে পারবে। তার মানে কোষের বৈশিষ্ট্য কি থাকবে আমাদের? যে কোষ এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত হতে হবে। আর কি হতে হবে? একটা হতে পারে, একাধিক হতে পারে, অর্ধবেদ্য পর্দা অথবা মেমব্রেন থাকবে, উদ্ভিদ কোষের পর্দা থাকবে, প্রাণী কোষের মেমব্রেন থাকবে। আত্মপ্রজননশীল, প্রতিটা কোষের একটা থেকে সে শত শত ভাগ হওয়ার তার যোগ্যতা বা ক্ষমতা রয়েছে, সেটাকে বলা হয় আত্মপ্রজননশীল। এরপরে আমরা 4 নম্বর পয়েন্টে আসি, প্রোটোপ্লাজম। হোয়াট ইজ প্রোটোপ্লাজম? শিক্ষার্থীরা তোমাদেরকে এই প্রোটোপ্লাজমে এসে আমি একটু কথা বলবো। তোমরা প্রায় দুটা শব্দ শুনে থাকবে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। তোমাদের ক্লাসে যখন জিজ্ঞেস করা হয় প্রোটোপ্লাজম কাকে বলে, তোমরা বলো কোষপ্রাচীরের ভিতরে থকথকে তরল পদার্থ। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। আমরা এখানে ডিটেলস একটু বলে নেই যে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম কাকে বলে। আমরা এই যে কোষপ্রাচীরের মধ্যে নিউক্লিয়াস সহ সমস্ত যে অর্গানেলগুলো একত্রে আমরা বলবো প্রোটোপ্লাজম, আর কোষপ্রাচীরের ভিতরে নিউক্লিয়াস বাদ দিয়ে একত্রে আমরা বলবো সাইটোপ্লাজম। তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি, ইন এ সেল ওয়াল উইথ নিউক্লিয়াস ইট ইজ কল্ড প্রোটোপ্লাজম, ইন এ সেল ওয়াল উইথ নিউক্লিয়াস ইট ইজ কল্ড প্রোটোপ্লাজম, ইন এ সেল ওয়াল উইদাউট নিউক্লিয়াস ইট ইজ কল্ড সাইটোপ্লাজম। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দুটো শব্দ আমরা আলোচনা করলাম। আজকে আমরা জাস্ট বেসিক কিছু আলোচনা করব, আমরা পড়াশোনার ভিতরে বেশি যাব না, আমরা সাধারণ কতগুলো জিনিস আলোচনা করব। তাহলে আমরা এখানে দুটো জিনিস আমাদের জানা হয়ে গেল, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম। আমরা কোষের সংজ্ঞার মধ্যে দেখতে পাচ্ছি প্রোটোপ্লাজম, তার মানে বোঝা গেল কোষ হতে হলে প্রোটোপ্লাজম লাগবেই। কিন্তু এখানে আমরা এই প্রোটোপ্লাজমটা রবার্ট হুক যখন 1665 সালে উনি যখন মাইক্রোস্কোপ দিয়ে এই কর্ক
সেল দেখতে পেলেন এবং কর্ড সেলে উনি কি পেয়েছিলেন, উনি কতগুলি শুধু ঘর পেয়েছিলেন, কারণ কর্ডটা ছিল মৃত কোষ, ওই জন্য উনি শুধু কোষপ্রাচীর দেখতে পেলেন, এর ভিতরে কোনো দেখতে পাননি। এর আরো কারণ আছে, দেখতে না পাওয়ার আরো কিছু কারণ হলো, যদি এটা জীবিত কোষ হতো তাও উনি দেখতে পেতাম না, কারণ সেই তখনকার মাইক্রোস্কোপ ছিল খুবই অনুন্নত, নর্মাল সাধারণ মাইক্রোস্কোপ। তবুও উনি প্রথম যে কোষপ্রাচীর দেখিয়ে কোষ নামক কোন গঠন উদ্ভিদ বা প্রাণীদের মধ্যে রয়েছে ওটা উনি বর্ণনা করেছেন পাইনিয়ার হিসাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, কোষের মধ্যে অবশ্যই একটা নিউক্লিয়াস অথবা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, কোষে অবশ্যই অর্ধবেদ পর্দা অথবা মেমব্রেন থাকবে, আর প্রতিটা কোষের কি হলো আত্মপ্রদানশীল, তার সেলফ রেপ্লিকেট করার ক্ষমতা বা যোগ্যতা রয়েছে। আর প্রোটোপ্লাজম আমরা আসলাম, লাস্টের পয়েন্টে আসলাম প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি হলো, তাহলে কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকতেই হবে, প্রোটোপ্লাজম থাকতেই হবে। তাহলে প্রোটোপ্লাজম ছাড়া কোনো কোষ গঠিত হবে না। তাহলে কোষ হচ্ছে এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত অর্ধবেদ্য পর্দা বা মেমব্রেন দ্বারা বেষ্টিত আত্মপ্রদানশীল প্রোটোপ্লাজমের পিণ্ড। ছোট ছোট প্রোটোপ্লাজম দিয়ে এক একটা কোষ গঠিত। জীবদের গঠন, তাহলে আমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি এতগুলো অর্গানিলিস, বাকি অর্গানিলস গুলো দিয়ে এটা একটা কোষ গঠিত হয়েছে। এই কোষগুলো দিয়ে একটা জীব, উদ্ভিদ হোক প্রাণী হোক, জীবদের গঠিত হয়েছে, এবং এরা যখন কাজ করে তখনই টোটাল কোষটা কাজ করে। আমরা অনেক সময় ক্লাসে এসে অনেক সময় তোমরা বলো যে স্যার আজকে ভালো লাগছে না, কেন? দেখা গেল মেঘলা মেঘলা আকাশ, বাইরে বৃষ্টি হচ্ছে, গাটা কেমন জানি করছে, ছমছম করতেছে, একটু মনে হচ্ছে যে খেয়ে দে একটু রেস্ট নিতে পারলে ভালো হতো। আবার পরের দিন এসে বলতেছো যে স্যার আজকে খুব ভালো লাগতেছে, বাইরে রোদও খুব চনমনে, চলেন স্যার কোথাও থেকে ঘুরে আসি, নদী নালা খাল বিল কোথাও পাহাড় পর্বতে ঘুরে আসি। এই কারণটা হলো বাইরের যে আবহাওয়া, সূর্যের যে তাপমাত্রা, এটা এই সূর্যের তাপ ভিতরে যে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের ভিতরে নির্দিষ্ট টেম্পারেচার থাকলে এবং এটা যদি কার্যকরী হয়, কাজ করে, তাহলে কি হবে, কোষের আমাদের শরীরও তাজা থাকে, ভালো থাকে, হ্যাঁ কাজ হয়। তার মানে বোঝা গেল আমাদের প্রত্যেকটা কোষ যখন সঠিকভাবে সক্রিয়ভাবে কাজ করবে আমাদের শরীর সুস্থ থাকবে। আর কি হবে, যদি কোষগুলো ঠিক মতো না কাজ করে, প্রোটোপ্লাজমের ভিতরে যে প্রতিনিয়ত বিক্রিয়া চলছে এটা কাজ না করে, আমাদের শরীরও ভালো থাকবে না। তাহলে আমরা আজকে যে কোষের সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম, তোমরা কোষের সংজ্ঞা সবসময় শুধু মুখস্থ করে তোতা পাখির মতো বলো, আমরা তোতা পাখির মতো আর কোষের সংজ্ঞা বলবো না। আসো আমরা এখানে দেখি যে এই 5-6টা পয়েন্ট দিয়ে নিউক্লিয়াস, অর্ধবেদ্য পর্দা, আত্মপ্রদানশীল প্রোটোপ্লাজম, গঠন, কাজ, কিভাবে সংজ্ঞা বানানো যায় দেখো আমি এখানে বলে দিচ্ছি এখানে তোমাদেরকে সুন্দর করে। কোষ হচ্ছে একবার, তুমি যদি ক্লাসে থাকতে তোমরা আমরা সমস্যারে খুব সুন্দর করে একত্রে আমরা মজা করে পড়াতাম, যেহেতু সেই মজাটা আমরা এখন পাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সেম মজা দেওয়ার জন্য। তোমরা যদি আমার কথা শোনো, আমাকে ফলো করো, খাতা নিয়ে বসো, প্রতিটা ক্লাসে আমরা বায়োলজি ক্লাসে আমরা তোমাদেরকে আশা করি ভালো করে ক্লাস নিতে পারবো, তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো, এবং খুব সহজে অন্যান্য ফিজিক্স কেমিস্ট্রির মতো এই সাবজেক্টটা অত কঠিন না, এটা খুব মজার সাবজেক্ট একটা। এখানে ভালো রেজাল্ট করা খুবই খুবই সুবিধা, খুবই মজা, খুব ইজিতেই এখানে 90 থেকে 95 পাওয়া কোনো ব্যাপারই না যদি তোমরা ক্লাসগুলো ফলো করো। তাহলে আমরা আসো, আমরা এই কোষের সংজ্ঞাটা কিভাবে আমরা বানাতে পারি। শুধু কোষের সংজ্ঞা না, যে কোনো একটা কোষের অঙ্গাণুর যে কোনো একটা সংজ্ঞা যেখানে সেখানে তুমি বানাতে পারবে। তারপরে একটা বড় নোট কিভাবে কিচ্ছু না জেনে একটা বড় নোট লেখা যায়, এটা তোমাদেরকে আমি দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। তাহলে আমরা এখান থেকে যে 6টা পয়েন্ট যদি কোষের সংজ্ঞা বানাই, কোষ হচ্ছে এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত অর্ধবেদ্য পর্দা অবলিক মেমব্রেন দ্বারা বেষ্টিত আত্মপ্রজননশীল সজীব প্রোটোপ্লাজমের পিণ্ড। এখানে একটা শব্দ আমি বললাম সজীব প্রোটোপ্লাজম, অবশ্যই সজীব প্রোটোপ্লাজম। আমরা তোমরা জানো আমি ক্লাসে খুব মজা করে বলি, তোমরা কার উপর বসে আসো, তোমরা কোথায় হাত দিয়ে আসো, বলছি স্যার আমরা একটা বেঞ্চের উপর বসে আছি। আমি বললাম দেখো এই বেঞ্চ একটা তক্তা দিয়ে তৈরি, এই তক্তাটা কোত্থেকে আসছে, উদ্ভিদের একটা অংশ, এই উদ্ভিদের একটা অংশ, এই গাছটা একসময় জীবিত ছিল, সে বেঁচে ছিল, ফুল ফল সুবিধে দিয়ে তারও একটা জীবন ছিল, এখন নেই। তাহলে আমাদের যে প্রোটোপ্লাজম যেটা আমরা দেখবো সেটা অবশ্যই সজীব হতে হবে, সজীব প্রোটোপ্লাজম, লাইফ থাকতে হবে, তার মধ্যে জীবন থাকতে হবে। তাহলে কোষ হচ্ছে একাধিক নিউক্লিয়াস যুক্ত অর্ধবেদ্য পর্দা অবলিক মেমব্রেন দ্বারা বেষ্টিত আত্মপ্রজননশীল সজীব প্রোটোপ্লাজমের পিণ্ড যা জীবদের গঠন কাজে রাখো। তাহলে শিক্ষার্থীরা আমরা 6টা পয়েন্ট দিয়ে, এই 6টা পয়েন্ট যদি আমার মনে থাকে তাহলে এই 6টা পয়েন্ট দিয়ে আমরা সুন্দর সাবলীল গতিতে আমরা একটা কি বড় কোষের সংজ্ঞা লিখতে পারবো। আশা করি তোমরা এখানে দেখে নাও
এখানে আমরা কোষের সংজ্ঞা কিভাবে বানানো যায় আমরা পয়েন্টগুলো দিয়ে দিছি। তোমরা ভিডিওগুলো যদি বারবার একটু দেখো তাহলে দেখবে। তাহলে কোষ হচ্ছে এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত অর্ধবেদ পর্দা বা মেমব্রেন দ্বারা বেষ্টিত আত্মপ্রজননশীল সজীব প্রোটোপ্লাজমের পিণ্ড যা জীবদের গঠন কাজে রাখো। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সংজ্ঞা বানানো শিখে গেলে তোমরা আর নিজেরা ইচ্ছা মতো ছোট করে তোমাদের সংজ্ঞা বলতে হবে না, তোমরা অনেক বড় একটা সংজ্ঞা বলতে পারবে। তাহলে আশা করি এখান থেকে তোমরা একটা বড় সংজ্ঞা বলতে পারবে। এবারে আমরা কোষের সংজ্ঞাটা দেখালাম। আমরা পরবর্তী সংজ্ঞা লেখার আগে তোমাদের একটু বই নিয়ে আলোচনা করি। তোমরা প্রথমেই তোমরা জিজ্ঞেস করো বুক রেফারেন্স কি কি বই পড়ো। দেখো আমি এখানে প্রথমে একটা লেকচার পাবলিকেশনের বই দিচ্ছি। আমরা এই বইটা সবচেয়ে বেশি আমি ফলো করি। এই বইটাতে সবচেয়ে বেশি ইনফরমেশন, তুমি যে কোনো একটা বই। এরপরে আমরা এই প্রফেসর এটা মোবিল পাবলিকেশনের একটা বই আমরা এটা ফলো করি, তারপরে হাসান পাবলিকেশন। তোমরা যদি এই বইগুলো ফলো করো তাহলে তোমরা যে ভর্তি পরীক্ষায় এবং ক্লাসের পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ। কারণ এই বইগুলোতে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের যাদের সামর্থ্য আছে আশা করি তোমরা 3টা বই তোমরা কিনে নিবে। বুক রেফারেন্স আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা আসি যে সেল অর্গানেলিজ, এই যে কোষের মধ্যে যে বিভিন্ন অর্গানেলিজ গুলো। আমি যদি তোমাদের কোনো সংজ্ঞা ধরি, লাইসোজোম কাকে বলে, প্রোটোপ্লাজম কাকে বলে, প্লাস্টিড কাকে বলে, মাইটোকন্ড্রিয়া গোলগি বস্তু কাকে বলে, ইচ্ছা মতো সংজ্ঞা বলো তোমরা বলো। কিন্তু আমি তোমাদের চেষ্টা করব যে সংজ্ঞাগুলো কিভাবে বানানো যায়, সংজ্ঞাগুলো নিজেরা ইচ্ছা মতো বানানো যায়, কিভাবে সংজ্ঞা বানানো যায় সেটা আমরা আজকে আরেকবার তোমাদের দেখব। আমরা আজকে সময়ের মধ্যে যতটুকু পাওয়া যায় আমরা চেষ্টা করব। এখানে দেখে নাও আমরা কোষের ছবিটা থেকে গেল, আমরা এটাকে মিটিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোষের সংজ্ঞা। এবং আমরা আজকে বায়োলজির ইতিহাস নিয়ে একটু আলোচনা করলাম। এখন আমরা কেউ যদি বলে যে তুমি প্লাস্টিড কাকে বলে বা মাইটোকন্ড্রিয়ান কাকে বলে, যে কোনো একটা সংজ্ঞা যদি আমরা লিখতে চাই, তো লিখার কতগুলো সিস্টেম আছে তোমাদের বলে নেই। তোমাদের যে খাতার এটা তোমাদের সাদা শীট, তোমরা অনেকেই মার্জিন দাও পেন্সিল দিয়ে, অথবা পরীক্ষার সময় তোমরা ভাঁজ করে নাও। আমরা জাস্ট খাতার একটা কিভাবে লিখতে হয় খাতার প্রেজেন্টেশনটা আমরা দেখে দিচ্ছি। আমরা ধরে নাও এখানে একটা সংজ্ঞা লিখব মাইটোকন্ড্রিয়ন। আমরা পরবর্তীতে এই প্রতিটা অর্গানিজম গুলো ডিটেইলস আলোচনা করব। আমরা আজকে জাস্ট আমরা কতগুলো বেসিক আলোচনা করতেছি। আমরা এই মাইটোকন্ড্রিয়ার একটা সংজ্ঞা আনব, কিভাবে লিখবো দেখো। তোমাদের সাথে সাথে আমরা এটা বানাবো। আমরা কিভাবে সংজ্ঞা বানাতে হয় সেটা আমরা এখানে দেখার চেষ্টা করি। প্রথমে পয়েন্টটা কি হবে, পয়েন্ট দেখতে হবে। আগে দেখে নেব এই মাইটোকন্ড্রিয়া কোথায় অবস্থিত। তাহলে আমরা এখানে যদি বলি মাইটোকন্ড্রিয়ার অবস্থানটা কোথায়, তাহলে প্রথমে হলো অবস্থান। প্রথমে আসলো অবস্থান। দেখো স্ক্রিনে বলা আছে 2 নাম্বারটা কি, অবস্থানের পরে কি সংখ্যা। 2 নম্বরে আমরা একটু লিখে নিই তাহলে সুবিধা হবে, তোমরাও খাতা কলমে লিখে নাও। সংখ্যা, তারপরে কি দেখো পরেরটা হচ্ছে আকার, কেমন দেখতে। আপনি সংজ্ঞা নিজে থেকেই বেড়ে যাবে। আকার, তারপরে কি উপাদান। আমরা 4 নম্বরে উপাদান, এটা কি কি দ্বারা গঠিত, উপাদান। 5 নম্বরে গঠন বা অঙ্গাণু। যদি আমরা দিই 6 নম্বরে আগের মতোই চলে আসলো কাজ। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখে নাও তোমরা যে কত সহজে এই সংজ্ঞাগুলো বানানো যায়। তাহলে প্রথমে আমি জানতে হবে এই সংজ্ঞা বানাতে হলে আমার কি কি লাগবে। আমরা এখানে বলে দিলাম, একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে আকার, একটা হচ্ছে উপাদান, একটা হচ্ছে গঠন বা অঙ্গাণু, আর একটা হচ্ছে কাজ। তাহলে শিক্ষার্থী আমরা চলে এসে আমরা এই ছবিতে প্রথমে এই ছবিটা আঁকছিলাম। আমরা কিসের সংজ্ঞা লিখবো আজকে, মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ন। তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ন 1 বছর আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে বহু বছর। প্রথমে দেখে নাও অবস্থান কোথায়। আমরা একটু আগে বললাম সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম। তো আমরা এই মাইটোকন্ড্রিয়াটা আপাতত আমরা সাইটোপ্লাজমের কথা বলবো। তাহলে কোষের কোনখানে অবস্থিত, সাইটোপ্লাজম অবস্থিত, মধ্যে সাইডে এসব না বলে আমরা বলবো যে কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। তাহলে আমরা যদি এখানে লিখে নিই কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। তাহলে শিক্ষার্থী দেখো 1 নম্বর অবস্থান হয়ে গেল। তাহলে মাইটোকন্ড্রিয়া কোথায় অবস্থিত, কোষে সাইটোপ্লাজমে অবস্থিত। তারপর আমরা কি বলছি, সংখ্যা।
আমরা তো এখনো জানি না, আমরা এখনো কোষ পড়িনি, আজকে আমাদের প্রথম ক্লাস, ধরে নাও আমরা একদম কোষ সম্পর্কে কিছু জানি না। সংখ্যা কয়টা? আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, অথবা আরো দু একটা থাকতে পারে, 3-4টা থাকতে পারে, কিন্তু আসলে কয়টা আছে আমরা ডিটেলস পড়িনি। আমরা একটা শব্দ এখানে ইউজ করব, সংখ্যা কি? এক বা একাধিক। তাহলে আমরা এখানে লিখলাম এক বা একাধিক। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করে, এখানে আমরা একটা চালাকি শব্দ ইউজ করলাম, এক বা একাধিক। একটাও হতে পারে, একাধিক হতে পারে। একাধিক কত আমরা সেটা পরে দেখবো আমরা, কারণ প্রথমে তো বললাম আমরা তো এই সম্পর্কে কোনো ডিটেল জানি না, আজকে তো আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস হয়ে কিচ্ছু না জেনেও আমরা সংজ্ঞা লিখতে পারি কিনা দেখি আমরা চেষ্টা করি। তাহলে কি হলো? প্রথমটা অবস্থান, কোষের সাইটোপ্লাজমে অবস্থিত হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে সংখ্যা, সেটাও হয়ে গেল আমাদের এক বা একাধিক। আমাদের কেউ ধরতে পারবে না, ভুলও ধরতে পারবে না যে আমাদের ভুল হয়েছে, এক বা একাধিক। এরপর আমরা আকার, আমরা এখানে নিজেরাই দেখে নিই আকারটা কেমন। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া সাধারণত, আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া সাধারণত, আমরা যদি একটা মাইটোকন্ড্রিয়ার 3 ডাইমেনশনাল নরমাল ছবি আঁকি, কাট করা ছবি আঁকি, তাহলে আমরা এই মাইটোকন্ড্রিয়ার একটা ছবি দেখতে পাবো। দেখো কত সোজা করে মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকানো যায়। আমরা এখানে তোমাদের স্লাইডেও কতগুলো মাইটোকন্ড্রিয়ার ছবি দেওয়া আছে, এটা আমরা এখানে দেখতে পাবো। এই যে মাইটোকন্ড্রিয়ার ছবি, মাইটোকন্ড্রিয়ার ছবি আমরা সাধারণত, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কিডনি হিসেবে আমাদের শরীরের মধ্যে এখানে যে দুটো কিডনি আছে, যেটাকে রক্তকে বিভিন্ন নাইট্রোজেনঘটিত পদার্থগুলো রক্ত থেকে কি হয়ে যায়, এ হয়ে যায় ঠিক যে কিডনি, এই কিডনির মতো মাইটোকন্ড্রিয়া দেখতে জন্য এটাকে বলে কিডনি শেপেড অথবা বৃক্কাকার। তাহলে আমরা এখানে যেটা দেখব, যে আকারটা, সেটাই আমরা এখানে লিখতে পারবো যে মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন, আকার কেমন। কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত, এক বা একাধিক, সাধারণত, আমরা এক শব্দটা খুব সংক্ষেপে লিখলাম, সাধারণত বৃক্কাকার। বৃক্কাকার। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে বললাম সাধারণত বৃক্কাকার, তার মানে বোঝা গেল মাইটোকন্ড্রিয়া বিভিন্ন আকৃতি হতে পারে, গোল হতে পারে, লম্বা হতে পারে, সুতার মতো হতে পারে, চ্যাপ্টা হতে পারে, তবে 90% মাইটোকন্ড্রিয়া হচ্ছে বৃক্কাকার। সেই জন্য আমরা এখানে শব্দ লিখলাম, তার আগে শব্দটা দিয়ে দিলাম সাধারণত বৃক্কাকার। তাহলে আমাদের 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট হয়ে গেল। নাম্বার 4, উপাদান। তাহলে শিক্ষার্থীরা আমরা বারবার বলছি যে আমরা এখন ডিটেলস পড়াশোনা করিনি, উপাদানের মধ্যে অনেক ধরনের উপাদান, বিভিন্ন ধরনের জৈব, বিভিন্ন ধরনের অজৈব পদার্থ থাকতে পারে। তবে একটা চালাকি আমরা এখানে শিখিনি, যে প্রতিটা অর্গানিজমের প্রাচীরগুলো লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি, লিপিড প্রোটিন দ্বারা তৈরি, লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি। তাহলে আমরা একটা জিনিস এখানে শেয়ার করতে পারি, বলতে পারি যে লিপিড ও প্রোটিনের দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত। লিপিড ও প্রোটিনের দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত। তাহলে শিক্ষার্থীরা আমাদের এখানে 4টা পয়েন্ট হয়ে গেল। দেখো কত সোজা, মাইটোকন্ড্রিয়া কোথায় আছে অবস্থান, কোষের সাইটোপ্লাজমে। তবে সংখ্যা এক বা একাধিক, আকার বললাম বৃক্কাকার, উপাদান কি, লিপিড ও প্রোটিনের। শুধু লিপিড আর প্রোটিন অবশ্যই থাকে না, আমরা এখানে শিখতেছি, এই জন্য বললাম লিপিড আর প্রোটিনের আবরণী। এখানে বিভিন্ন ধরনের জৈব, অজৈব, ডিএনএ থাকে, আমরা সেটা পরে আলোচনা করব, আমরা ম্যাট্রিক্স থাকে, আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত, এক বা একাধিক, সাধারণত বৃক্কাকার, লিপিড ও প্রোটিনের দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত। এরপরে দেখো যে 5 নাম্বারটা লিখলাম গঠন বা অঙ্গাণু। তা আমরা শিক্ষার্থী বলি মাইটোকন্ড্রিয়া নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। তাহলে যে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু, কারণ মাইটোকন্ড্রিয়া ছাড়া আমাদের যে শক্তি উৎপাদন হচ্ছে, এর মধ্যেই মাইটোকন্ড্রিয়া মধ্যেই শক্তি উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমরা এখানে বলবো যে বিশেষ। তাহলে শিক্ষার্থীরা আমরা কিভাবে খাতায় প্রেজেন্ট করব, খাতাটা এঁকে, সাদা শীটটা এঁকে সেখানে দেখা যে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু। তাহলে অবশ্যই শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করবে, আমরা যতগুলো অর্গানিজগুলো লিখবো, প্রত্যেকটা অর্গানিজের তার নিজস্ব একটা বিশেষ একটা ক্ষমতা বা যোগ্যতা রয়েছে, এবং প্রতিটাই কাজ করছে। এই প্রত্যেকটা কাজের সমন্বয়ে একটা কোষের কাজ, আর হাজার হাজার কোষের সমন্বয়ে একটা জীবদেহ গঠিত হয়। তাহলে আমরা এখানে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু আমরা পেয়ে গেলাম। লাস্টে আমরা লিখব কাজ। সবগুলো মিলে কোষ
একটা কাজ করছে, সেজন্য লাস্টে আমরা লিখব যে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা যা কোষের শক্তিঘর আমরা ইংলিশে যেটা বলি পাওয়ার হাউস, শক্তিঘর হিসেবে পরিচিত তাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়া। তাহলে আবার শিক্ষার্থীরা আমরা এই একই পদ্ধতিতে আমরা এই 6টা পয়েন্ট আমরা মুখস্থ করে ফেলবো। অবস্থান, সংখ্যা, আকার, উপাদান, গঠন, কাজ। আমরা এই সংখ্যাগুলো মুখস্থ করে ফেলবো। মুখস্থ করে আমরা যে কোনো একটা অর্গানিজের সংজ্ঞা আমরা লিখতে পারবো। দেখো আমরা এখানে আমরা মাইটোকন্ড্রিয়া লিখলাম। আমরা এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, আমি এখানে একটু লাল কালি ইউজ করেছি বা যে কোনো একটা কালার ইউজ করেছি, তারপরে কালো কালি ইউজ করেছি। তোমার পরীক্ষার খাতায় যদি লাল ইউজ না করো, যে কোনো একটা কালার লিখবে, তাহলে হবে কি যে শিক্ষক খাতাটা দেখবেন, উনি প্রথমেই চোখে পড়বে ও দিস ইজ মাইটোকন্ড্রিয়া। তারপর আমরা কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত আমরা এই 6টা পয়েন্ট দিয়ে কোষের সংজ্ঞাটা লিখে ফেললাম, মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা লিখে ফেললাম। এখন দেখো শিক্ষার্থী, তুমি যদি মনে করো স্যার আমি যদি আরেকটা কিছু সংজ্ঞা চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো আমি এখানেই পেস্ট করে দিচ্ছি যে এটা লাইসোজোম। আমি এখানে জাস্ট এটা এখানে মিটাই দিলাম, এখানে মিটাই দিলাম, দিয়ে দেখো কত মজা এবং কত সোজা, লাইসোজোম। আমরা লিখলাম লাইসোজোম। দেখো আমি এই মাইটোকন্ড্রিয়ার এখানেই আমি লাইসোজোমটাও বসাই দিলাম। দেখা যাক কতটুকু আমরা এখান থেকে কমন পাই, মিল পাই, আমরা দেখে নিই একটু। শিক্ষার্থী একটু দেখে নাও যে লাইসোজোম কোষের কোনখানে অবস্থিত, তাহলে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, বাস এই পর্যন্ত মিলে গেল। তারপর সংখ্যা এক বা একাধিক, সেটাও মিলে গেল। শুধু দেখো আকারে এসে আমরা একটু তফাৎ হয়ে গেল। মাইটোকন্ড্রিয়া সাধারণত বৃত্তাকার আর লাইসোজোম সাধারণত গোলাকার। তাহলে আমরা কি করব? চালাকিটা দেখে নাও। এখানে বৃত্তাকার গেল, লিপিড ও প্রোটিন এক বা একাধিক। হ্যাঁ, সাধারণত বৃত্তাকার, এখানে সাধারণত বৃত্তাকার না লিখে দেখো এখানে জাস্ট খালি আমি লিখে দিলাম সাধারণত গোলাকার। শিক্ষার্থী একটা জিনিস মনে রাখবে, সাধারণত শব্দটা আমরা সবসময় দেবো, কারণ এটা হতে পারে লম্বা, হতে পারে চ্যাপ্টা, হতে পারে স্তারক আকৃতি, অন্যরকম আকৃতি হতে পারে। যদি আমরা সাধারণত লিখলাম তাহলে আমাদের কি সব মাপ হয়ে গেল। আমাদের সাধারণত লিখলে কেউ আর কিছু আমাদের ধরতে পারবে না যে ভুল হলো কিনা। তাহলে আমরা কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত, এক বা একাধিক, সাধারণত গোলাকার, লিপিড ও প্রোটিনের দ্বিস্তরী। এটারও আবরণীটা লিপিড ও প্রোটিনের দ্বিস্তরী আবরণীদের আবৃত। কারণ আমরা তো এখনো ডিটেলস পড়াইনি, আমরা যখন ডিটেলস পড়াবো আরো বাকি যে অংশগুলো থাকবে, অজৈব জৈব পদার্থগুলো থাকবে, সব আমরা লিখবো। এখন জাস্ট আমরা এই ছবির উপর ভিত্তি করে আমরা কোষের সংজ্ঞা লেখা শেখালাম, আর আমরা বিভিন্ন অর্গানিজের সংজ্ঞা লেখা এখানে শেখানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত, এক বা একাধিক, সাধারণত গোলাকার, লিপিড ও প্রোটিনের দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত, যে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু। দেখো এই পর্যন্ত আমাদের মিলে গেল যে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু, কারণ লাইসোজোমও অবশ্যই একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু। তোমরা জানো লাইসোজোমের মধ্যে কি থাকে? লাইসোজোমের মধ্যে থাকে এনজাইম। লাইসোজোমের মধ্যে থাকে এই এনজাইম বা উৎসেচক। এই এনজাইম বা উৎসেচক কি করে? কোষের যে বিপাক ক্রিয়া ঘটছে, তোমরা জানো যে এই যে প্রোটোপ্লাজমটা আছে সাইক্লোসিস পদ্ধতিতে, এই প্রতিনিয়ত কিন্তু এর ভিতরে ঘুরছে, আমরা এটা দেখতে পাই না, বুঝতে পারি না, ঘুরছে। এবং এর ভিতরে যত ক্রিয়া বিক্রিয়া চলছে, এর ভিতর থেকে যে এনজাইমগুলো আছে, লাইসোজোম থেকে এনজাইম, এই এনজাইমটা যত বিপাক ক্রিয়ার কাজ করে। তাহলে আমরা কি হলো? কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত, এক বা একাধিক, সাধারণত গোলাকার, লিপিড ও প্রোটিনের দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত, যে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা কোষের শক্তি ঘরের জায়গায় আমরা এখানে জাস্ট আমরা লিখব কোষের বিপাক ক্রিয়ায় অংশ গ্রহণ করে, তাকে লাইসোজোম বলা হয়। তাহলে শিক্ষার্থীরা একটা জিনিস হয়ে গেল আমাদের, যে একই ফরম্যাট দিয়ে আমরা মাইটোকন্ড্রিয়া, একই ফরম্যাট দিয়ে আমরা লাইসোজোম আমরা লিখলাম। এখন যদি তোমরা মনে করো স্যার আর অন্যগুলো বোধহয় হবে না, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এখানে আমরা দিয়ে দিলাম প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। তা আমরা এখানে প্লাস্টিড, যদিও তোমাদের সিলেবাসে ক্লোরোপ্লাস্ট আছে, আমি প্লাস্টিড আকারে তোমাদেরকে একটু পড়াই দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে।
প্লাস্টিড। প্লাস্টিড বললাম আমরা সবাই জানি, এটা আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি যে প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। আমরা জানি প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার। প্লাস্টিড আমরা 3 প্রকার আমরা সবাই জানি। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। তাহলে এই একই প্লাস্টিড যখন উদ্ভিদের সবুজ অংশে, অন্যান্য সবুজ অংশে থাকে, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি ক্লোরোপ্লাস্ট। তাকে আমরা কি বলতেছি? ক্লোরোপ্লাস্ট। তো আমরা তাকে বলতেছি ক্লোরোপ্লাস্ট বলতেছি আমরা। আর একই ক্লোরোপ্লাস্ট বা একই প্লাস্টিড যখন উদ্ভিদের সবুজ ছাড়া অন্যান্য রঙিন অংশে থাকে, যেমন ফুলের পাপড়ি হতে পারে, বৃতি হতে পারে, ফলের বিভিন্ন কালার হতে পারে, আমরা হাজারো ধরনের ফুল দেখতে পাই, তাহলে এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। একই প্লাস্টিড যখন উদ্ভিদের যে অংশে সূর্য আলো পড়ে না, ওরা ছোট ক্লাসে খালি বলে থাকো যে মূলে লিউকোপ্লাস্ট, না, আমরা মূলের কথা বলবো না, আমরা বলবো যেখানে সূর্য আলো পৌঁছায় না সেই প্লাস্টিকটা হয়ে যায় লিউকোপ্লাস্ট। প্রত্যেকটার কাজ আলাদা। এই ক্লোরোপ্লাস্টে কি কাজ? যখন সবুজ অংশ থাকে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। তোমরা জানো পৃথিবীতে শুধুমাত্র সবুজ উদ্ভিদকুল আমাদের এই জীবকুলের জন্য, তার নিজেদের জন্য এবং জীবকুলের জন্য খাদ্য তৈরি করে থাকে। আর ক্রোমোপ্লাস্ট কি? সবুজ অংশ ছাড়া অন্য রঙিন অংশে যে প্লাস্টিক থাকে তাকে আমরা বলি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের কাজ কি? এই যে পরাগায়ন হচ্ছে, বিভিন্ন বাগান আমরা শোভিত হচ্ছে, আমরা পরাগায়নের মাধ্যমে আমরা বড় একটা উদ্ভিদের একটা বড় কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। তোমরা জানো যে ক্রোমোপ্লাস্ট। আর কি? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কোথায় থাকে? তার মানে লিউকোপ্লাস্ট কোথায় থাকে? যেখানে সূর্য আলো পৌঁছায় না। সূর্য আলো যখন পৌঁছায় না, তাহলে এটা খাবার তৈরি করে না, এটা রঙিন অংশে থেকে পরাগায়নের সাহায্য, তাহলে এটা কি কাজ করে? এটা করে খাদ্য সঞ্চয় করে থাকে। তার মানে বোঝা গেল যে প্লাস্টিক যেখানেই থাক না কেন, যে নামেই থাক না কেন, তার যদি সবুজ অংশ থাকে সেটা খাদ্য তৈরির কাজে কাজ করছে, যদি রঙিন অংশ থাকে সেটা পরাগায়নে সাহায্য করতেছে, আর যেটা সূর্য আলোকে যেখানে থাকে না সেখানে থাকতেছে সেটা কি করতেছে? সেটা খাদ্য সঞ্চয়ে বিশেষ ভূমিকা পালন করছে। তাহলে আমরা এখানে দেখো, আমরা প্লাস্টিড লিখলাম, এবং প্লাস্টিডের সংজ্ঞাটা আমরা দেখো এই একই ফরম্যাটে দেওয়া যায় কি না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাস্টিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, তাহলে মিলে গেল আমাদের কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। এক বা একাধিক সেটা আমাদের মিলে গেল। লিপিড ও প্রোটিনে এখানে সাধারণত গোলাকার, এই গোলাকার জায়গাতে আমরা জাস্ট খালি এখানে লিখবো, কি লিখবো এখানে? ডিম্বাকার। সাধারণত ডিম্বাকার, সাধারণত ডিম্বাকার। তবে একটা জিনিস মনে রাখবে, ডিম্বাকার, তবে একটা জিনিস মনে রাখবে যে প্লাস্টিক সাধারণত কি হয়? ডিম্বাকার হয়। তবে প্লাস্টিক এরকম ডাম্বেল আকৃত হতে পারে, প্লাস্টিক তারকাকৃত হতে পারে, চ্যাপ্টা হতে পারে, বিভিন্ন রকম প্লাস্টিক। আবার আমরা এরকম গার্ডেল শেপের হতে পারে। হাজারো ধরনের প্লাস্টিক আমরা, বিশেষ করে শৈবালের ক্ষেত্রে আমরা হাজার ধরনের প্লাস্টিক আমরা দেখতে পাই। তবে সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদের সাধারণত প্লাস্টিড হয়ে যায় ডিম্বাকার। তাহলে কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত, এক বা একাধিক, সাধারণত ডিম্বাকার, লিপিড ও প্রোটিন দ্বিস্তরীয় আবৃত যে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখো শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত সবার ক্ষেত্রে একই। আর প্লাস্টিড কি কাজ করে? যা কোষের এখানে জাস্ট আমরা এটা বিপাক ক্রিয়াটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে 3টা শব্দ লিখবো। কি কি শব্দ লিখবো? যে বলবো যে সবুজ প্লাস্টিড উদ্ভিদের সবুজ অংশ থেকে, তাহলে প্লাস্টিক যখন উদ্ভিদের সবুজ অংশ থাকে তখন আমরা তাকে কি বলি? সালোক সংশ্লেষণ ঘটাই। আর যখন এটা রঙিন অংশ থাকে তাহলে পরাগায়নে সাহায্য করে। আর যখন এটা আলোকবিহীন অঞ্চলে থাকে তাহলে এটা খাদ্য সঞ্চয় করে। তাহলে আমরা কাজটা 3টা এইভাবে লিখতে পারি যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা আমরা এখানে লিখতে পারি সালোক সংশ্লেষণ, পরাগায়ন ও খাদ্য সঞ্চয়ে বিশেষ ভূমিকা পালন করে তাকে প্লাস্টিক
বলা হয়। যদি পরীক্ষার সময় শুধু ক্লোরোপ্লাস্ট আছে তাহলে তোমরা ওই ছবিটা একই হবে, জাস্ট ক্লোরোপ্লাস্টের কাজটা আমরা বলে দেবো। তাহলে শিক্ষার্থীরা একটা জিনিস তোমরা এখানে ক্লিয়ার হওয়া উচিত বা হওয়ার কথা যে আমরা আজকে কি করলাম। আজকে আমরা কোষের সংজ্ঞাটা লেখা শেখালাম, যে কোষের সংজ্ঞা কিচ্ছু না জেনে আমরা কিভাবে কোষের সংজ্ঞা লেখা যায় সেটা আমরা দেখলাম। আরেকটা আমরা কি দেখলাম, এখানে আমরা যে কোষের ভিতরে যে বিভিন্ন যে অর্গানিজগুলো রয়েছে সেই অর্গানিজগুলোর কিভাবে সংজ্ঞা লেখা যায় সেটারও পয়েন্টগুলো আমরা লিখে দিলাম। অবস্থান, সংখ্যা, আকার, উপাদান, গঠন, কাজ আমরা এটা লিখে দিলাম। তারপরে আমরা এই আলোকে এই সূত্র ধরে আমরা সংজ্ঞাগুলো কিভাবে বানানো যায়। তাহলে একটা জিনিস তোমাদের খেয়াল হবে, তোমরা যদি জাস্ট পয়েন্টগুলো মনে রাখো তাহলে পরীক্ষার সময় তোমাদেরকে কোনো একটা সংজ্ঞার জন্য টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। তাহলে মাথা থেকে ও আচ্ছা স্যার তো বলেছিল অবস্থান, সংখ্যা, আকার, উপাদান, গঠন, কাজ, তাহলে এটা দিয়ে আমরা যে কোনো সংজ্ঞাটা লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা এটা হয়ে গেল আমাদের সংজ্ঞা লেখাটার সিস্টেমটা আমরা বলার চেষ্টা করলাম। এখন আমরা আরেকটা জিনিস দিয়ে আজকে শেষ করব আমরা, যে সংজ্ঞা শুধু না, আমরা এই শুধুমাত্র এই কোষের ছবিটা দিয়ে পিকচারটা থেকে কিভাবে আমরা বড় একটা নোট বানানো যেতে পারে সেটাও আমরা এখানে দেখতে পারি। আমরা এখানে দেখে নাও যে একটা কোষের নোট কিভাবে লেখা যায়। যে কোনো একটা অঙ্গাণু যদি পরীক্ষার সময় এরকম প্রশ্ন আসে, যদিও আমরা সৃজনশীল এই ধরনের প্রশ্ন আসে না, তবে আমরা যদি আগের গতানুগতিক ভাবে যে প্রশ্নগুলো হয় সেই অনুযায়ী যদি আমরা আমাদের প্রস্তুত থাকে তাহলে আমরা যে কোনো প্রশ্ন যেভাবে উত্তর আমরা দিতে পারি। আমরা যে কোনো একটা অঙ্গাণুকে যদি বড় করে যদি আমরা লিখতে চাই, যে কথা বোঝানোর জন্য যে প্লাস্টিড কাকে বলে অথবা মাইটোকন্ড্রিয়া কাকে বলে, এটি কত প্রকার, কি কি চিহ্নিত চিত্র সব বর্ণনা করে, যদি এই ধরনের প্রশ্ন আমরা নিজেরা প্রস্তুত থাকি তাহলে হবে কি প্লাস্টিড কাকে বলে চিহ্নিত বর্ণনা করে, এর মধ্যে যতগুলো পয়েন্ট আসবে এই পয়েন্টগুলো থেকে আমরা যে কোনো এমসিকিউ আমরা অ্যাটেন্ড করতে পারবো। তাহলে প্রথমে দেখে নাও যে সংজ্ঞা কিভাবে লেখা হয় সেটা আমরা দেখলাম, নোট কিভাবে ছোট ছোট সংজ্ঞা অর্গানিজের সংজ্ঞা কিভাবে বানানো যায় সেটা আমরা দেখলাম। এখন আমরা একটু দেখে নেব পট করে যে একটা নোট কিভাবে লেখা যায়, নোট লেখার জন্য কতগুলো পয়েন্ট লাগে। আমরা প্রথমে এখানে দেখি যে নোট লেখার জন্য আমাদের পয়েন্ট লাগে, মোট পয়েন্ট লাগে কয়টা দেখো সেটা দেখে নাও। প্রথমটা হলো সংজ্ঞা, তারপরেরটা আমরা দেখতে পেলাম চিত্র, তারপর আমরা চিত্র, আজকে এটা লিখে নাও তোমরা। তারপরে আমরা ইতিহাস বা আবিষ্কার, ইতিহাস বা আবিষ্কার। 4 নাম্বার আমরা অবস্থান, দেখো আমরা সংজ্ঞার সব অবস্থান। 5 নাম্বার উপাদান। 6 নাম্বার যদি আমরা এখানে লিখি সংখ্যা। 7 নাম্বার আকার। 8 নাম্বার আয়তন। 8 নাম্বার আয়তন। উপাদান তো আমরা লিখছি উপরে। এখানে আমরা 9 নাম্বার উৎপত্তি। 10, 11, 12। এখানে আমরা যদি কাজ লিখি, এখানে যদি আমরা লিখি প্রকারভেদ, আর এখানে আমরা যদি লিখি গঠন, তাহলে ইচ্ছা করলে আমরা এই 12টা পয়েন্ট, তাহলে আমরা কোষের সংজ্ঞা থেকে শুরু করে অর্গানিজের সংজ্ঞাতে আমরা 6টা পয়েন্ট ছিল, আর জাস্ট এখানে এসে হয়ে গেল কতটা পয়েন্ট, এখানে এসে গেল 12টা পয়েন্ট। তাহলে প্রথমে সংজ্ঞা আমরা যে কোনো একটা নোট এই পয়েন্টগুলো দিয়ে লিখতে পারবো। তোমরা যদি মনে করো যে আমরা কিছু জানি না, শুধু আমাদের এই ছবিটা সম্বল, আর যদি একটু বেসিক জ্ঞান যদি থাকে তা আমরা যে কোনো একটা পয়েন্টের সঙ্গে আমরা লিখতে পারবো। আমরা তাহলে আগামী দিন আমরা এই কোষের সংজ্ঞা নিয়ে, কোষের সংজ্ঞা হয়ে গেল আমাদের, আমরা অর্গানিজগুলো কিভাবে সংজ্ঞা লেখা যায় সেটা আমাদের হয়ে গেল। এবারে আজকে আমরা নোট সম্পর্কে আলোচনা করতেছি। আমরা আগামী দিন আশা করছি এই নোটগুলো ডিটেলস কিভাবে লেখা যায় আমাদের এইটা একটা ক্লাস নিতে হবে, এর উপরই আমাদের একটা ক্লাস নিতে হবে যে একটা মাইটোকন্ড্রিয়া হোক প্লাস্টিড হোক আমরা কিভাবে এটা এখান থেকে সংজ্ঞা লিখতে পারবো। তার আগে আমরা ডিটেলস এই ছবিগুলো আমরা আঁকানো শিখবো। আমরা
তো তোমরা শিক্ষার্থীরা আজকে আমরা যে পয়েন্টগুলো বললাম, সংজ্ঞা, চিত্র, ইতিহাস, আবিষ্কার, অবস্থান, উপাদান, সংখ্যা, আকার, আয়তন, উৎপত্তি, প্রকারভেদ, গঠন, কাজ, এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই এখান থেকে একটা অনেক বড় একটা নোট আমরা ইজিতেই লিখতে পারবো। যেমন আমি এখানে একটা নমুনায় তোমাদের দেখাই দেই যে এইটা যদি আমরা এখানে লিখি যে মাইটোকন্ড্রিয়ান আমরা যদি আমরা এটা সংজ্ঞাটা লিখতে চাই তাহলে আমরা আমাদের সংজ্ঞা তো জানি যে কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত এক বা একাধিক সাধারণত বৃক্কাকার লিপিড প্রোটিনের দ্বিস্তরী আবৃত যে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা কোষে, আমরা একটু আগে লেখা শিখলাম। তাহলে আমরা শিক্ষার্থীরা এখানে সংজ্ঞাটা আমরা এখানে লিখব। তবে লেখার সময় আমরা যে পয়েন্টগুলো লিখবো আমরা এটা লেখার সময় একটু অন্য পদ্ধতি ইউজ করব। আমরা যেটা খাতা কলম নিব, আমরা খাতা কলম নেওয়ার পরে যে প্রথমে ওই একই রকম পদ্ধতিতে তোমাদের যেটা শেখালাম, যেটা আমরা এখানে দিব। আর এই যে 12টা পয়েন্ট বললাম, এই 12টা পয়েন্ট আমরা কি করব, এই 12টা পয়েন্ট আমরা যে কোনো একটা কালার ইউজ করব, বেগুনি হোক, যেটা তোমার পছন্দ হয় সেটা আমরা এখানে লিখবো। আমরা সংজ্ঞা, তাহলে আমাদের সংজ্ঞাটা হয়ে গেল, যেটা বললাম সেটা আমাদের সংজ্ঞাটা হয়ে গেল। সংজ্ঞার পরে দেখো শিক্ষার্থীরা এখানে কি করতে হবে, এই সংজ্ঞার পরে আমরা এখানে প্রথমে এই যে চিত্রটা, আমরা চিত্র শব্দটা লেখার দরকার নাই, জাস্ট আমরা এখানে একটা চিত্রের ছবি আঁকবো। আমরা ছোট করে আমরা মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকবো। আমি জাস্ট খালি বোঝানোর জন্য আঁকছি, এখানে মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকবো আর এখানে লেবেল করে দেবো। এই লেবেল করার সময় আর এখানে লিখবো আমরা চিত্র মাইটোকন্ড্রিয়ার। খেয়াল করবে এইখানে যে ছবি আঁকানোর পরে এমন ভাবে আমরা ছবি আঁকবো যেন এই পাশে আর এই পাশে একই রকম জায়গা থাকে, তাহলে আমাদের ভালো হয়। তারপর আমরা ইতিহাস, তারপরে পয়েন্টটা আমরা পরের পয়েন্টটা হলো ইতিহাসের কবে হলো সেই সালটা শুধু আমরা এখানে দেখে নিব। আমরা এখানে যদি ইতিহাসে অনেক কিছু লেখা আছে যে কুলিকার 1850 বা 80 সালে কোষের সাইটোপ্লাজম পতঙ্গ কোষে আবিষ্কার করেন 1820, এত কিছু যদি না লেখা থাকে প্রথমে জাস্ট এটা কে নামকরণ করে সেটা যদি আমি লিখতে পারি তা হবে। যেমন 1890 সালে অল্টম্যান এটাকে বায়োপ্লাস এবং 1897 সালে বেন্দা একে মাইটোকন্ড্রিয়া আখ্যায়িত করেন। এইভাবে আমরা দেখো পয়েন্টগুলো আমরা একটা পর একটা জাস্ট পয়েন্ট খালি দেখিয়ে দিচ্ছি। আমরা আয়তন কত আমরা একটু দেখে নিব, সাধারণত আয়তন আমরা দেখে নিলাম। এখানে সংজ্ঞা, আবিষ্কার, অবস্থান হয়ে গেল। সংখ্যা আগের মতো যদি তোমরা এত ডিটেলস না লিখতে পারো যে 300 থেকে 400, কারণ এটা আমরা পড়ার পরে লিখবো। এখন আমরা বানানো শিখতেছি, আমরা লিখতে পারি এক বা একাধিক। আকার আমরা সাধারণত গোলাকার বা সাধারণত বৃত্তাকার বললে হবে। আয়তন আমরা তো জানি না, আয়তনটা আমরা বই থেকে দেখে নিব আয়তনটা। এরপরে গঠন এখানে বিভিন্নভাবে ডিটেলস আছে, আমরা তো ডিটেলস জানি না। আমরা শুধু এখানে বলবো যে মাইটোকন্ড্রিয়া সাধারণত কি দ্বারা গঠিত, আমরা এখানে বলবো যে এটা বাহিরের আবরণী, এটা ভিতরের আবরণী, এটা ক্রিস্টি, এটা ম্যাট্রিক্স বা এখানে কিছু ডিএনএ থাকে, এইভাবে আমরা লিখবো আমরা আবরণী। তারপরে মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা এখানে দেখালাম বা আবরণীর কাজের কথা এখানে বললাম। এরপরে অক্সিজেন ম্যাট্রিক্স আমরা ডিটেলস আলোচনা করব, মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদেরকে চেষ্টা করলাম বায়োলজির প্রথম যে ক্লাসটা সেই